আজকে থেকে আমরা ইলাস্ট্রেটর দেখব। এতদিন আমাদের ফটোশপের ক্লাস ছিল, ফটোশপ শেষ হয়েছে, তারপরে দুইটা প্রজেক্ট ছিল আর একটা মার্কেট প্লেস ছিল freelancer.com। তো এখন থেকে আপনারা ফ্রিল্যান্সারে যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন তারা ফ্লায়ার, বিজনেস কার্ড এগুলো নিয়ে কাজ করতে থাকেন। ঠিক আছে, আর নতুন নতুন প্রজেক্ট নিয়ে কাজ করেন ফ্রিল্যান্সারে। সেক্ষেত্রে ভালো হবে যে আপনারা কোনো প্রবলেম ফেস করলে সেটা আমরা ক্লাসে সলভ করে দিতে পারবো। আচ্ছা, আর আপনাদের আজকে থেকে যেহেতু ইলাস্ট্রেটর শুরু হবে, ইলাস্ট্রেটর সফটওয়্যার লিংক আপনাদের গ্রুপে দেয়া আছে। আপনি যদি একেবারে লাস্টে আসেন তাহলে সফটওয়্যার লিংকটা পেয়ে যাবেন। এখানে সফটওয়্যার লিংকটা দেয়া আছে। আমি এই ড্রাইভ লিংকটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এখানে অ্যাডোব ইলাস্ট্রেটর, অ্যাডোব ফটোশপ দুইটাই এখন আপনাদের গ্রুপে দেয়া আছে। এবার দেখেন, আর ইনস্টল করার নিয়মটা তো আপনাদের এখানে বলেই দেওয়া আছে, কিভাবে আপনি ইলাস্ট্রেটরটা ওপেন করবেন, কিভাবে ফটোশপটা ইনস্টল করবেন। এখানে দেয়া আছে কিভাবে ইলাস্ট্রেটরটা ওপেন করবেন। একটা বিষয়, এখানে ইলাস্ট্রেটর দেয়া আছে CS6, ফটোশপ CS6 দেয়া ছিল। আর আমি একটু আপডেট সফটওয়্যার দিয়ে দেখাচ্ছি। তো যদি কেউ আপডেট সফটওয়্যার নিতে চান সেক্ষেত্রে গেট ইনটু পিসি তে চলে আসবেন। এখানে আসার পরে আপনারা এখান থেকে সফটওয়্যার গুলো ডাউনলোড করে নেবেন। যেমন আমরা অ্যাডোব ইলাস্ট্রেটর CC 15 লিখে সার্চ করে নিচ্ছি। তো এখানে আমরা লিংক পেয়ে যাচ্ছি। নিচে আসার পরে আপনি সফটওয়্যারটাকে ডাউনলোড লিংক এখানে আছে, আর হাউ টু ইনস্টল দিস সফটওয়্যার, আপনি কিভাবে ইনস্টল করবেন তা নিয়ে একটা ভিডিও দেয়া আছে। তো যারা আপডেট সফটওয়্যার নিতে চান সেক্ষেত্রে আপনি ইলাস্ট্রেটর নিতে পারেন, ইনডিজাইন নিতে পারেন, আফটার ইফেক্ট, প্রিমিয়ার প্রো, অ্যাডোবির যেগুলো, শুধু অ্যাডোবি না, গ্রাফিক্স এর যত সফটওয়্যার আছে সব সফটওয়্যারই মোটামুটি আপনি এখানে পেয়ে যাবেন। তো এই সাইটটা থেকে আপনি নিতে পারেন। নর্মালি গুগলে সবসময় পাওয়াও যায় না, তো খুব সহজেই এখান থেকে আপনি সফটওয়্যার গুলো নিতে পারবেন। এখানে সফটওয়্যার গুলো যত আছে সবকিছু ক্র্যাক করতে হবে। আর এর জন্য আপনাকে আপনার ইন্টারনেট কানেকশনটা অফ করে নিতে হবে। ইন্টারনেট যদি কানেকশনটা যদি অন থাকে তো ইনস্টল করার সময় ওদের একটা সিরিয়াল কি চাইবে আপনার কাছে। এই জন্য ইন্টারনেট কানেকশনটাকে অফ করে তারপরে ইনস্টল করবেন। কারণ আমরা যেভাবে ইলাস্ট্রেটর বা ফটোশপ, অ্যাডোবির যত সফটওয়্যারই আছে আমরা যেগুলো ইউজ করি, এগুলো একটাও কিন্তু ফ্রিতে না, সবগুলোই প্রিমিয়াম, সবগুলোই কিনে তারপরে টাকা দিয়ে আপনাকে চালাতে হবে। আমরা ফ্রিতে ইউজ করার কারণে ক্র্যাক করতে হয়। আর এই জন্য আপনারা যে কাজটা করবেন সেটা হলো, ফার্স্টে এটাকে আপনাদের কম্পিউটার বা ল্যাপটপের ইন্টারনেট কানেকশনটা অফ করে তারপরে আপনার এটাকে ইনস্টল দিবেন। সফটওয়্যার ইনস্টল করার পর আপডেট সফটওয়্যার হলে ইন্টারফেসটা এভাবে আসবে। ঠিক আছে, আপনি যে প্রজেক্ট গুলো নিয়ে কাজ করেছেন এর কিছু ফাইল এখানে, রিসেন্ট যেগুলো নিয়ে কাজ করেছেন সেগুলো থাকবে। আর CS6 এ নরমালি আমাদের ফাইল থেকে নিউতে আসার পরে এরকম একটা অপশন চলে আসে। এখন আমরা একটা নিউ ডকুমেন্ট ক্রিয়েট করব। তো নিউ ডকুমেন্ট ক্রিয়েটের জন্য আমরা এখান থেকে ক্রিয়েট নিউতেও ক্রিয়েট করতে পারি, অথবা ফাইল থেকে নিউতে আসতে পারি। তো ফাইল থেকে আমরা নিউতে চলে আসি। এখান থেকে আসার পরে আমরা কিছু অপশন পাবো। আমি যদি রিসেন্ট কোনো ফাইল নিয়ে কাজ করতে চাই, যেগুলো আমরা কাজ করেছি রিসেন্ট ফাইলগুলো নিয়ে, সেগুলো সামনে সহ করবে। কোনো কিছু সেভ করে রাখলে, দেন আপনি যদি মোবাইলের জন্য কিছু সাইজ আছে এখানে, তারপর ওয়েবের জন্য আমরা কিছু এখান থেকে সাইজ পাই যেগুলো আপনি ওয়েবে আপলোড করবেন বিভিন্ন ওয়েবসাইটে। প্রিন্ট রিলেটেড কিছু সাইজ এখানে দেওয়া আছে, লেটার সাইজ, A4 সাইজ, এরকম কিছু সাইজ এখানে দেওয়া আছে। তারপর ফিল্ম এন্ড ভিডিওর জন্য কিছু সাইজ আছে, আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন।
ডিফল্ট কিছু সাইজেস এগুলো নিয়ে নিতে পারেন। তবে আমরা এখানে একটা নিউ ডকুমেন্ট ক্রিয়েট করব। এটাকে আমরা একটা ফ্লাওয়ার ডিজাইন নামে ডকুমেন্টটা ক্রিয়েট করে নিচ্ছি। এটাকে আমরা এখান থেকে ইঞ্চিতে করে নেব। ইঞ্চিতে করে এটাকে আমরা 8.5 ইন্টু 11 ইঞ্চ। ওকে, কালার মোড আমরা আপাতত 8 GB রেখে দিচ্ছি। রেজুলেশন 300। দেখেন এই যে কাজগুলো আছে এখানে, এভাবে করে আমি একটা ক্রিয়েটে ক্লিক করে একটা নতুন ডকুমেন্ট নিয়ে নিচ্ছি। এটা হলো আপনি CS6 এ যেভাবে ফটোশপে কাজ করেছিলেন সেই কাজটা। আর আপনি এখানে আলাদা কিছু অপশন আছে ইলাস্ট্রেটরে। এটা হলো আপনি যখন ফাইল থেকে নিউতে চলে আসবেন, এখানে আসার পর আমরা আর্টবোর্ডস নামে আলাদা একটা অপশন পাই। তো আমরা ফটোশপে কাজ করি ক্যানভাসে, আর ইলাস্ট্রেটরে কাজ করি আর্টবোর্ডে। তো এখানে ফটোশপে আমরা কি করেছি, একটা ফ্লায়ার ডিজাইনের জন্য যদি কাজ করি, সেক্ষেত্রে একটা ফ্লায়ার যদি বোথ সাইড হয়, ফ্রন্ট সাইড ব্যাক সাইড, তখন কিন্তু আমাদেরকে একটা সাইডে ডিজাইন করার পরে আইটাকে অফ করে তারপরে অন্য সাইডে ডিজাইনটা করতে হয়। আর ইলাস্ট্রেটরে যদি আপনি করেন সেক্ষেত্রে একসাথে আর্টবোর্ড নিতে পারেন। তো আমি এখানে দুইটা করে নিলাম আর্টবোর্ড। ওকে, এরপরে মোর সেটিংস আছে। এখান থেকে দেখেন মোর সেটিংসে যদি আপনি ক্লিক করেন, এই যে অপশনটা পাচ্ছেন এটা কিন্তু আপনি CS6 বা অন্য ভার্সন গুলোতে এভাবে পাবেন। এটার কাজ হলো দেখেন এখানে আপনি নাম দিয়ে দিবেন, এখান থেকে দুইটা আর্টবোর্ড দিতে পারেন। এখন আমি যে 4টা আর্টবোর্ড নিলাম, এখানে দুইটা করে নিচ্ছি। এই দুইটা আর্টবোর্ডের মাঝখানে কতটুকু স্পেস হবে এটা এখানে দেখাচ্ছে। এরপরে আমরা এখান থেকে ব্লিড নামে একটা অপশন পাই। তো ব্লিড হলো আমরা যখন প্রিন্ট ডিজাইন করি, প্রিন্ট ডিজাইনের জন্য ব্লিড নিতে হয়। ফটোশপে আমরা ডকুমেন্ট নেওয়ার পরে ইমেজ থেকে ডকুমেন্ট সাইজ, ইমেজ থেকে ক্যানভাস সাইজে গিয়ে সেখানে ক্যানভাসের সাইজটাকে আমাদের একটু বড় করতে হয়। আর ইলাস্ট্রেটরে এসে আমরা ফার্স্টে ডকুমেন্ট নেওয়ার সাথে সাথে এখানে আমরা কিন্তু ব্লিড নিয়ে নিতে পারি। ব্লিড আমি এখানে সাপোজ 0.125 নিয়ে দিলাম। কালার মোড সেম ওকে। এরপরে ক্রিয়েট ডকুমেন্ট। দেখেন আমার এখানে দুইটা ডকুমেন্ট ক্রিয়েট হয়েছে এবং মাঝখানে যেটা স্পেস আছে এই স্পেসটা এখানে আছে। তো এভাবে একসাথে আপনি, এখন যদি আপনি অনেকগুলো আর্টবোর্ড নিতে চান, লাইক আপনি একসাথে একটা ম্যাগাজিন ডিজাইন করবেন, তো সেক্ষেত্রে আপনার কিন্তু আমরা এখান থেকে নিচে এসে মোর সেটিংস, এখান থেকে আমি 50 করে নিচ্ছি। তো 50 করে আমি এখান থেকে এখন এটার একটা অপশন, সেটা হলো আপনি কিভাবে নেবেন। ও সরি, এটা আমি কলাম নিয়েছি, আমাকে আর্টবোর্ড নিতে হবে এখানে 50। এটা হবে আমার আর্টবোর্ড। দেন এখান থেকে আমি ক্রিয়েট ডকুমেন্টে ক্লিক করলাম। দেখেন একসাথে আমার অনেকগুলো আর্টবোর্ড এভাবে ক্রিয়েট হয়ে যাবে। তো এভাবে আপনি চাইলে একসাথে অনেকগুলো আর্টবোর্ড নিতে পারেন। তো আমরা এভাবে একসাথে অনেকগুলো ডকুমেন্ট চাইলে ক্রিয়েট করতে পারি। এবার আমরা এটাকে কেটে দিচ্ছি। তো আপনি ফাইল থেকে নিউতে আসার পরে মোর সেটিংসে যাবেন, এখান থেকে গিয়ে আপনি এরকম একসাথে অনেকগুলো ডকুমেন্ট যদি কম নিতে চান, ব্লিড, যদি আপনি আর ওয়েবের জন্য কাজ করেন সেক্ষেত্রে তো ব্লিড আর নিতে হবে না। এভাবে সেটিংস করে আপনি এভাবে ডকুমেন্ট ক্রিয়েট করতে পারেন। এটা ছিল আমাদের আপনি কিভাবে ইলাস্ট্রেটরটাকে ওপেন করবেন এবং কিভাবে নিউ ডকুমেন্ট ক্রিয়েট করবেন। তো এখন আমরা একটু আইডিয়া নিয়ে নিচ্ছি ইলাস্ট্রেটর সম্পর্কে, যে আসলে ইলাস্ট্রেটরটা আমরা এতদিন ফটোশপে কাজ করেছি, সেখানে আমরা ডিজাইন করেছি, ফটো এডিটিং করেছি, সব কাজই কিন্তু আমরা ইলাস্ট্রেটরে করেছি, তাহলে ফটোশপে করেছি, তো ইলাস্ট্রেটরটা আবার কেন? তো ইলাস্ট্রেটরটা হলো রাস্টার গ্রাফিক, সরি ইলাস্ট্রেটরটা হলো ভেক্টর গ্রাফিক আর ফটোশপটা হলো রাস্টার গ্রাফিক। তো আমরা ফটোশপে দেখেছিলাম যে একটু যদি জুম করি সেক্ষেত্রে কিন্তু
আমাদের কোয়ালিটি খারাপ হয়ে যায়, শেপ গুলো ফেটে যায়, ইমেজের কোয়ালিটি খারাপ হয়। আর ইলাস্ট্রেটরে আপনি যত বেশি জুম করেন না কেন আপনার ইমেজের অথবা আপনার কোনো কোয়ালিটি কখনো খারাপ হবে না, যে কোনো শেপের। এটা হলো ভেক্টরের কাজ। আপনি যতই জুম করেন না কেন এটা কখনো কোয়ালিটি খারাপ হয় না। আমরা যদি এখান থেকে একটা রেক্টেঙ্গেল নেই, নেওয়ার পরে আমি এখান থেকে কালার চেঞ্জ করি, একটাকে আমি জুম করি, দেখেন আমি একেবারে সর্বোচ্চ পরিমাণ জুম করেছি, বাট আমার কোয়ালিটি কোনো খারাপ হয়নি। ওকে, তো এভাবে আমরা এখন ইলাস্ট্রেটরের কাজের ক্ষেত্রে যখন প্রিন্টের কাজগুলো হয়, যে ডিজাইনটা প্রিন্ট হয়, এই কাজগুলো ইলাস্ট্রেটরে করা ভালো আর ওয়েবের কাজগুলো ফটোশপে করা ভালো। এর মানে এই না যে আপনাকে করতেই হবে, করাটা ভালো। তবে এখানে একটা বিষয় মনে রাখবেন, আপনি যদি লোকাল কাজ করেন, দেশি কোনো ক্লায়েন্টের কাজ করেন, আর তাকে যদি আপনি প্রিন্টের জন্য কোনো কাজ করে দেন, তখন এটাকে কিন্তু আপনাকে অবশ্যই ইলাস্ট্রেটরে করতে হবে। ফটোশপে কোনো প্রিন্টের কাজ আপনি করে দিতে পারবেন। তারপরে আপনি লোগোর কাজগুলো ইলাস্ট্রেটরে করতে হয়, এটা ফটোশপে করা যায় না। ফটো এডিটিং এর কাজগুলো আপনি ফটোশপে করতে পারবেন, ইলাস্ট্রেটরে করতে পারবেন না। তো এরকম কিছু আলাদা বিষয় আছে যার জন্য আসলে আমাদের দুইটা সফটওয়্যারের কাজ জানতে হবে। এরপরে কখনো ক্লায়েন্ট যদি ভেক্টর ফরম্যাট চায়, আর ভেক্টর ফরম্যাট হলো ইলাস্ট্রেটর, তখন কিন্তু আপনাকে ইলাস্ট্রেটরে করে দিতে হবে। তো এই জন্যই দুইটা সফটওয়্যারই আপনাদের দেখানো হচ্ছে। আপনি যখন মার্কেট প্লেসে কাজ করবেন তখন আপনাদের দুইটা সফটওয়্যারই দরকার হবে। আজ এবার আমরা রেক্টেঙ্গেল টুল গুলো দেখব। তার আগে ইন্টারফেস ওভারভিউটা আমরা একটু দেখে নিচ্ছি। এটা হলো আমাদের মেনু বার, আর নিচে আসে অপশন বার। এরপরে এটা হলো টুল বার, আর এপাশে আমরা পাচ্ছি কন্ট্রোল প্যানেল। ঠিক আছে, ফার্স্টে আমরা উপরে পাচ্ছি মেনু বার, এরপরে পাচ্ছি অপশন বার, এরপর আমরা পাচ্ছি টুল বার, আর এপাশে আমরা পাচ্ছি কন্ট্রোল প্যানেল। আচ্ছা, এবার দেখেন এখানে আপনি কন্ট্রোল প্যানেলের যে প্যানেল গুলো আছে এটা চাইলে আপনি কেটে দিতে পারেন, যেখানে একটা সিলেক্ট করে দেন এটাকে আপনি এখান থেকে ডিলিট করতে পারেন। ঠিক আছে, আমরা এখান থেকে সোয়াচেসটাকে আমরা ডিলিট করে নিচ্ছি। তো কন্ট্রোল প্যানেল গুলো নিয়ে আসার জন্য আমরা উইন্ডোতে চলে যাব, উইন্ডো থেকে কন্ট্রোল প্যানেল গুলো এখানে পাচ্ছি। তো আমরা সোয়াচেসটাকে নিয়ে আসি। আচ্ছা, এভাবে করে আমরা কন্ট্রোল প্যানেলটাকে আমরা আমাদের মতো করে সেট করে নিতে পারবো। টুলবারটাকে চাইলে আমরা একটা লাইন করে নিতে পারি, আবার দুইটা লাইনে করে নিতে পারি। তো এবার আমরা রেক্টেঙ্গেল টুল দেখব। তো ফটোশপে একটা কাজ দেখেছিলাম, সেটা ছিল আমাদের যখন আপনি যে টুলটা সিলেক্ট করতেন সাথে সাথে কিন্তু আপনার অপশন বারটা চেঞ্জ হতো। বাট ইলাস্ট্রেটরে আপনি যখন যে টুলটা সিলেক্ট করবেন সেই অনুযায়ী আপনার অপশন বারটা চেঞ্জ হবে না। তো এটা কখনো কম আপনার, দেখেন আমি সিলেকশন টুল নিচ্ছি অথবা ডিরেক্ট সিলেকশন অথবা রেক্টেঙ্গেল টুল, একরকমই কিন্তু অপশন বার আছে। যখন টাইপ টুল নিচ্ছি সেক্ষেত্রে কিছুটা চেঞ্জ হচ্ছে। এরকম সব সময় আপনার চেঞ্জ হবে না, মাঝে মাঝে চেঞ্জ হবে। আচ্ছা, তো আমরা এখান থেকে যখন রেক্টাঙ্গেল টুলটা সিলেক্ট করব, প্রথমে আমাদের অপশন বারটা একটু দেখে নিতে হবে। ফার্স্টে আমরা এখানে পাচ্ছি ফিল কালার। তো এটা সলিড কালার, আপনি এখান থেকে যে কোনো একটা কালার সিলেক্ট করতে পারেন। এরপরে আমরা পাচ্ছি স্ট্রোক প্যানেল। তো স্ট্রোকে এসে স্ট্রোকটা চাইলে আপনি দিতেও পারেন যে কোনো একটা স্ট্রোক, যেমন এখানে ব্ল্যাক দেয়া আছে, এটার সাইজটা আমরা বাড়িয়ে দিচ্ছি ভাবে। ঠিক আছে, তো এভাবে করে আপনি এখন স্টকটা অফ করতে চাইলে এটার উপর একটা ক্লিক করবেন, দেন এখান থেকে এটাকে নান করে দেবেন। তো স্টকটা তখন অফ হয়ে যাবে, শুধু ফিল কালার। এভাবে করে আমরা একটা কালার দিতে পারি। তো এরপরে এসে আমরা এখান থেকে আমাদের অপাসিটি আছে। তো এখন যখন একটা স্ট্রোক, এখান থেকে একটা রেক্টাঙ্গেল নেই, রেক্টাঙ্গেলের সাইজ কতটুকু আছে সবগুলো আমার এখানে
অপশন বারে শো করতেছে। আচ্ছা, এবার আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গেলের পরে যে টুলগুলো আছে সেটা হলো রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুল। টুলগুলো আপনি কিভাবে বের নেবেন, একটা টুলের ভিতরে অনেকগুলো টুলস আছে। তো মাউসের রাইট বাটনে ক্লিক করলে বাকি টুলস গুলো চলে আসে। অনেকের হয়তো এটা আসবে না, তখন আপনারা মাউসের লেফট বাটনে ক্লিক করে ধরে রাখবেন, তখন বাকি টুলস গুলো শো করবে। আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুল পাচ্ছি, এভাবে আমরা একটা রেক্ট্যাঙ্গেল ক্রিয়েট করতে পারি। আচ্ছা, এরপরে আমরা রেক্ট্যাঙ্গেলটাকে আপনি যদি শিফট ধরে নিয়ে নেন তখন এটা দুই দিকে সমানভাবে যাবে। আর শিফট অল্টার ধরে নিলে দুই দিকে সমানভাবে যাবে, আর শুধু শিফট ধরে নিলে একদিকে সমানভাবে যাবে। আচ্ছা, এরপরে আপনি যদি মাউসের লেফট বাটনে ক্লিক করেন তখন এখান থেকে একটা সাইজ নিতে পারেন। আমি ডকুমেন্টটা ইঞ্চিতে ক্রিয়েট করার কারণে এখানে ইঞ্চি শো করছে, বাট আপনি যদি পিক্সেলে নিতে চান তো এখানে 1000 পিক্সেল, দেন এখানে এসে পিক্সেল, পিক্সেলটা কিন্তু লিখে দিতে হবে। দেখেন উপরে আমি দিয়েছি, এটা কিন্তু পিক্সেলটাকে ইঞ্চিতে কনভার্ট করে নিয়ে নিয়েছে। তো এইভাবে আমরা একটা চাইলে আমাদের মতো করেও একটা শেপ ক্রিয়েট করতে পারবো। এরপরে আমরা রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল দিয়ে একটা রাউন্ডেড শেপ নিতে পারি। এখন এই যে রাউন্ডেডটা, এই রেডিয়াসটা এখানে দেয়া আছে, আপনি চাইলে এখান থেকে কমাতে পারবেন, চাইলে বাড়াতে পারবেন। আপনি এখানে শিফট ধরেও কিন্তু এটাকে অ্যাপ্লাই করতে পারেন, অথবা শিফট অল্টার ধরে দুই দিকে সমানভাবেও অ্যাপ্লাই করতে পারেন। এরপরে আমরা ইলিপস টুল দেখব। আমরা ইলিপস টুল দিয়ে এরকম একটা ইলিপস নিতে পারি, আবার সমানভাবে শিফট ধরেও একটা ইলিপস নিতে পারি। এরপরে পলিগন টুল দিয়ে আমরা একটা পলিগন শেপ নিতে পারবো এরকম। ঠিক আছে, এরকম একটা পলিগন শেপ আমরা ক্রিয়েট করতে পারি। আর এরপরে আমরা পাচ্ছি স্টার টুল। স্টার টুলে আমরা এভাবে একটা স্টার নিতে পারি। নরমালি স্টার নিলে এভাবে আসবে, আর শিফট অল্টার ধরে নিলে এভাবে অ্যাপ্লাই হবে, দুই দিকে সমানভাবে অ্যাপ্লাই হবে। আচ্ছা, তো এখান থেকে আমরা পাঁচটা টুলসে কাজ দেখলাম। এখন স্টার টুল অনেক সময় আমরা এই কর্নার গুলো, অ্যাঙ্কর পয়েন্ট গুলো অ্যাড করবো কিভাবে এরকম। তো আমরা কিবোর্ড থেকে আপে যদি ক্লিক করি সেক্ষেত্রে আমাদের এই কর্নার গুলো এভাবে অ্যাড হতে থাকবে, অ্যাঙ্কর পয়েন্ট গুলো। আর আমরা যদি এটা ডাউনে ক্লিক করি তখন এটা এটা নিচে কমে আসবে, লাস্টে ট্রায়াঙ্গেল পর্যন্ত আসবে। আপ ডাউন না বুঝলে টপে অথবা বটমে, টপে ক্লিক করলে কর্নার গুলো অ্যাড হবে, আর বটমে ক্লিক করলে কমে যাবে। আচ্ছা, অনেকের হয়তো এই বিষয়টা কোশ্চেন থাকতে পারে, আমি একটু দেখিয়ে দিচ্ছি। এখানে একটু খেয়াল করবেন, এটা হলো টপ, এটা বটম। ঠিক আছে, টপে ক্লিক করলে আপনার, আপে ক্লিক করলে আপনার পয়েন্ট গুলো বাড়বে, আর ডাউনে ক্লিক করলে এটা কমে যাবে। আচ্ছা, এবার আমরা কালার প্লেসটা কিভাবে করতে হয় এটা দেখব। তো কালার প্লেসের জন্য আমরা এখান থেকে একটা রেক্টেঙ্গেল টুল নিচ্ছি। প্রথমত আমরা ফিল থেকে একটা কালার অ্যাপ্লাই করতে পারি। এক্ষেত্রে আমাদের সোয়াচেসে যে কালার গুলো আছে সেটাই কিন্তু আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি, এর বাইরের কালার গুলো আমরা অ্যাপ্লাই করতে পারবো না। তারপরে আমরা কালার প্যানেল থেকে এখান থেকে আমরা কালার গুলো অ্যাপ্লাই করে দিতে পারি এখানে। এন্ড আমাদের এখান থেকে কালার প্যালেট যেটা আছে, আমাদের ফটোশপে ছিল ফোরগ্রাউন্ড এন্ড ব্যাকগ্রাউন্ড, আর ইলাস্ট্রেটরে এসে উপরে যেটা আছে সেটা ফোরগ্রাউন্ড, এটাকে আমরা ফিল বলি, আর নিচে যেটা আছে এটাকে স্ট্রোক বলি।
মাঝে মাঝে স্ট্রোকটা আপনি উপরেও আনতে পারবেন, আবার ফিলটাকে উপরে আনতে পারবেন। এখন আমি যখন এটাতে ডাবল ক্লিক করব, এখান থেকে কিন্তু আমরা এভাবে একটা কালার চেঞ্জ করতে পারি। এটা হলো আমার ফিল কালারের কালারটা চেঞ্জ হলো। এবার আপনি যখন ইলাস্ট্রেটরে, আচ্ছা ফিল পেলাম, এরপরে আপনি যখন স্ট্রোকে কালার অ্যাপ্লাই করবেন, এই স্ট্রোকের উপর একটা ক্লিক করে এটাতে ডাবল ক্লিক করবেন, দেন এখান থেকে আপনি চাইলে কালার চেঞ্জ করতে পারেন। আমরা এটাকে ব্ল্যাক করে নিচ্ছি, এন্ড স্ট্রোকের পয়েন্টটা আমরা এখান থেকে পিটিটাকে বাড়ায় নিচ্ছি। ওকে, এবার দেখেন আপনার এখানে যেটা ফিল কালার বা স্ট্রোক কালার যেটা উপরে থাকবে, যেটা ফোরগ্রাউন্ডে থাকবে, এখানে অপশনে কিন্তু সেটা কাজ করবে কালার প্যালেটে। দেখেন আমার ফিলটা উপরে আছে। এবার যদি আমি স্ট্রোকটা উপরে নিয়ে আসি, তখন আমি এখান থেকে স্ট্রোকটাও চেঞ্জ করতে পারবো এভাবে। ঠিক আছে, ইভেন আপনি সোয়াচ প্যানেলে গিয়েও এইটার কাজ করবে, যে কালারটা এখানে দেয়া আছে। অর্থাৎ আপনার যখন ফোরগ্রাউন্ডে যখন ফিল থাকবে তখন ফিলের কাজ করতে পারবেন, আর ফোরগ্রাউন্ডে যখন স্ট্রোক থাকবে তখন আপনি এই প্যানেল থেকে, কন্ট্রোল প্যানেল থেকে এভাবে চেঞ্জ করতে পারবেন। আপনি চাইলে এটাকে, এখানে যে স্ট্রোকটা আছে এটাকে এখান থেকে অফ করে দিতে পারেন। এভাবে আপনি ফিল এবং স্ট্রোকটাকে চাইলে আমরা এখান থেকে এভাবে অফ করে নিলাম। ঠিক আছে, আচ্ছা, তো এভাবে করে আমরা কালার প্লেসের কাজটা করব। এবার সিলেকশন টুলটাকে আমরা দেখে নিচ্ছি। তো আমাদের টুলবারের সবার উপরে যে টুলটা আছে এটা হলো সিলেকশন টুল। এটা দিয়ে আমরা যে কোনো একটা অবজেক্টকে, যে কোনো একটা শেপকে আমরা এভাবে সিলেকশন করব। ঠিক আছে, এরকম যে কোনো একটা শেপ অথবা অবজেক্টকে আমরা এভাবে সিলেকশন করে থাকি। আর ডিরেক্ট সিলেকশনের কাজ হলো যে কোনো একটা পয়েন্টকে, আমরা সিলেক্ট করব একটা অ্যাঙ্কর পয়েন্ট থেকে। চাইলে আপনি একসাথে সিলেক্ট করতে পারেন, তবে ডিরেক্ট সিলেকশনের কাজ হলো একটা অ্যাঙ্কর পয়েন্ট কিভাবে টেনে একটা অ্যাঙ্কর পয়েন্টকে আমরা সিলেক্ট করি, অথবা এই অ্যাঙ্কর পয়েন্টের উপরে মাউসের লেফট বাটনে ক্লিক করে আপনি এটা সিলেক্ট করতে পারবেন। তো এবার আমরা কিভাবে কপি করতে হয় এই কাজটা দেখব। এখানে আমরা একটা রেক্টাঙ্গেল নিয়েছি। একটা রেক্টাঙ্গেলকে কপি করার কাজ আপনি ফার্স্টে সিলেকশন টুল দিয়ে এটা সিলেক্ট করে অল্টার চেপে এটা কপি করতে পারবেন। দেখেন সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে অল্টার চেপে আমি এটা সিলেক্ট করা আছে। ফার্স্টে কাজ হলো আপনার ইলাস্ট্রেটরে কাজ করতে হলে প্রথমে সিলেক্ট করে নিতে হয়। দেখেন এটা ডিসিলেক্ট আছে। আমি যখন এটার উপর মাউসের লেফট বাটনে ক্লিক করি তখন এটা সিলেকশন হয়। এরপর আমরা এটাকে ড্র্যাগ করতে পারি, মুভ করতে পারি। তো এভাবে সিলেকশন থাকা অবস্থায় আপনি যদি কিবোর্ড থেকে অল্টার চেপে নেন, এভাবে মাউসটা উপরে নিয়ে এসে অল্টার চেপে নিলে দেন এটার একটা কপি করে নিতে পারবেন। আচ্ছা, এরপরে আপনি কপি করার কাজটা কন্ট্রোল সি দিয়ে কপি করতে পারেন। আমি তো কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম। এবার পেস্ট করতে হবে। তো পেস্ট করতে হলে আমি একটা বিষয় বুঝেন যে আমি এখানে রেড কালারের যে শেপটা আছে এটা কিন্তু কপি করেছি। আমি কালারটা চেঞ্জ করে নিচ্ছি। আমি কি করেছিলাম, রেড কালারের যে শেপটা ছিল সেটাকে আমি কপি করেছি। এবার আমি কন্ট্রোল এফ দিয়ে এই শেপটার হুবহু ফন্টে আমি পেস্ট করব। দেখেন কন্ট্রোল এফ প্রেস করছি, এটা উপরে পেস্ট হয়ে গেছে সবার উপরে। আচ্ছা, এবার আমি এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। তো এবার আমি এটার কালার চেঞ্জ করে নিলাম। তো আমি যে শেপটা ছিল যেটা কপি করেছি সেটা গ্রিন ছিল। তো আমি এবার কন্ট্রোল বি দিয়ে ব্যাকে পেস্ট করে নিলাম। দেখেন উপরেরটা সরালে আমি পেয়ে যাচ্ছি। এবার আমি ইয়েলোটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। এবার আমি এটাকে কন্ট্রোল ভি দিয়ে আমি ফন্টে পেস্ট করব, তবে এটা উপরে আসবে। দেখেন কালারটা চেঞ্জ করে দেখাচ্ছে, উপরে চলে আসছে, বাট হুবহু ফন্টে আসে। এছাড়া আপনার যদি অনেকগুলো আর্টবোর্ড থাকে, একসাথে সব আর্টবোর্ড যদি আপনি পেস্ট করতে চান, তখন অল্টার শিফট কন্ট্রোল ভি প্রেস করে আপনি পেস্ট করতে পারবেন।
এই শর্টকাট গুলো আমি আপনাদেরকে দিয়ে দিব, তো মনে যদি না রাখতে পারেন সেটা পড়ে নেবেন, একটা পিডিএফ ফাইল দিব। আর এই শর্টকাট গুলো ইলাস্ট্রেটরেও দেওয়া আছে। আপনি যখন এডিটে চলে যাবেন, এডিটে গিয়ে দেখবেন কপি করার অপশন হলো কন্ট্রোল সি, পেস্ট করতে হলে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলে এটা ফন্টে পেস্ট হবে, তবে হুবহু উপরে না। আর পেস্ট ইন ফন্টে করলে কন্ট্রোল এফ, তখন হুবহু উপরে পেস্ট হবে। ব্যাকে পেস্ট করতে চাইলে কন্ট্রোল ভি, প্লেস করতে চাইলে শিফট কন্ট্রোল ভি, আর আর্টবোর্ডে পেস্ট করতে চাইলে অল্টার শিফট কন্ট্রোল ভি। এভাবে করে আপনি পেস্ট করতে পারবেন। ওকে, তো এখন আমরা একটা শেপকে কিভাবে আনডু করতে পারি। ফটোশপের মতনই আপনি কন্ট্রোল জেড দিয়ে এটাকে আনডু করতে পারবেন একবার। এটা ছিল ফটোশপে। যদি অনেকবার, আচ্ছা এই একবার যেটা ফটোশপে করতে পারতেন এটা কিন্তু CS6 এর আপডেট গুলোতে কন্ট্রোল জেড দিলে অনেকবার আনডু হবে ফটোশপ সিসি ভার্সন গুলোতে। এখন এখানে এসে আপনি যদি আনডু করতে চান সেক্ষেত্রে কন্ট্রোল জেড দিলে অনেকবার আনডু হবে। দেখেন আমি শুধু কন্ট্রোল চেপে জেড প্রেস করছি, অনেকবার আনডু হচ্ছে। সেই প্রথম দিকে যে কাজগুলো আমরা করেছিলাম, কন্ট্রোল জেড প্রেস করে নিচ্ছি। এখন রিডু করতে হলে আগের মতন ফটোশপে যেভাবে করেছেন কন্ট্রোল শিফট জেড। তো কন্ট্রোল শিফট জেড প্রেস করে আমরা এটাকে রিডু করে নিয়ে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তো এভাবে আনডু এন্ড রিডুর কাজটা করব। আপনি যদি এখানে দেখাচ্ছে অল্টার চেপে কপি করেন সেক্ষেত্রে একটা সুবিধা আছে। আপনি যদি অল্টার চেপে এটা কপি করেন, একটু ছোট করে নিচ্ছি। আমরা যখন এটাকে অল্টার চেপে কপি করব তখন কন্ট্রোল ডি প্রেস করলে এটা অল্টার চেপে কপি করে নিয়েছি। এখন যদি কন্ট্রোল ডি প্রেস করে দেখবেন এটার মাঝখানের যে স্পেসটা আছে এই অনুযায়ী এটা পেস্ট করবে। আমি কন্ট্রোল ডি প্রেস করে এভাবে পেস্ট করে নিচ্ছি। এবার এগুলো সব সিলেক্ট করে অল্টার চেপে আমরা এখান থেকে একটা নিচে কপি করে নিয়ে আসি। এবার এগুলো সিলেক্ট করে এখান থেকে অল্টার চেপে নিচে নিয়ে আসি। এবার সবগুলো সিলেক্ট করে নিচ্ছি। অল্টার চেপে নিচে একটা কপি করব, কন্ট্রোল ডি প্রেস করব। দেখেন এভাবে করে আপনারা প্যাটার্নের কাজগুলো করতে পারবেন, খুব সহজে কপি করে এইভাবে দিতে পারবেন। যদিও প্যাটার্নের কাজটা আমরা এভাবে করি না, অন্যভাবে করি, বাট চাইলে আপনি এভাবে খুব সহজে করতে পারেন। তো আমরা এবার জুম আউট, জুম ইন, জুম আউটের কাজটা কিভাবে করতে হয় এটা দেখব। তো জুম ইন জুম আউট করতে হলে ফটোশপের মতনই আপনি কন্ট্রোল চেপে প্লাসে ক্লিক করলে জুম ইন, কন্ট্রোল চেপে মাইনাসে ক্লিক করলে জুম আউট, কন্ট্রোল চেপে প্লাসে ক্লিক করলে জুম ইন, কন্ট্রোল চেপে মাইনাসে ক্লিক করলে জুম আউট, অথবা অল্টার চেপে কিবোর্ড থেকে অল্টার চেপে মাউসের হুইলারটা সামনে নিলে জুম ইন, পিছনে নিলে জুম আউট। তাছাড়া আপনি এখান থেকে যেমন এটাকে আমি যদি এখন 100 করে দেই, এভাবে করেও আপনি এটাকে জুম করতে পারবেন। অথবা আপনি টুলবার থেকে জুম টুল নিয়ে এভাবে জুম করতে পারবেন। আপনি যদি উপরে ড্র্যাগ করেন সেক্ষেত্রে জুম ইন, নিচে নিলে জুম আউট। এভাবে করে জুম ইন জুম আউটের কাজটা করতে পারবেন। তো এবার আমরা এখান থেকে ল্যাসো টুল এন্ড ম্যাজিক ওয়ান টুলের কাজটা দেখব। তো এটার জন্য আমি কিছু শেপ নিচ্ছি এবং ডিফারেন্ট ডিফারেন্ট কালার সিলেক্ট করে নিচ্ছি। আচ্ছা, ইলাস্ট্রেটরে একটা খুব বড় সুবিধা হলো আপনি ডকুমেন্টের বাহিরে কাজ করতে পারবেন। আপনার যে আর্টবোর্ড আছে এই আর্টবোর্ডের বাহিরেও আপনি কাজ করতে পারবেন।
তো দেখা যায় আপনি যদি লোগোর কাজ করেন, তো লোগোতে কিন্তু আমাদের অনেক স্পেসের প্রয়োজন হয়, অনেক এলিমেন্ট একসাথে নিতে হয়। অনেক সময় কপি করতে হলে, কপি না, আইডিয়া নিতে হলে সেক্ষেত্রে অন্যান্য লোগো গুলোকেও আমাকে একসাথে নিয়ে তারপরে এটাকে আইডিয়া নেওয়ার জন্য কাজ করতে হয়। কখনো ক্লায়েন্ট আমাদেরকে বিভিন্ন ফাইল দেয়, সেটাও আমাদেরকে দেখে নিতে হয়। তো এই সবকিছুই আপনি ইলাস্ট্রেটরে একসাথে নিয়ে কাজ করতে পারেন। অর্থাৎ আপনার আর্টবোর্ডের বাইরেও আপনি অনেক কিছু রেখে কাজ করতে পারতেছেন। তো এটা একটা খুব বড় একটা সুবিধা ইলাস্ট্রেটরের জন্য। এগুলো আমি ডিলিট করে আমি এখান থেকে রেক্টেঙ্গেল নিচ্ছি। এখন দেখেন সিলেকশন টুলের কাজ হলো আমরা একটা একটা এভাবে সিলেক্ট করতে পারি। এভাবে আমরা একটা একটাকে সিলেক্ট করতে পারি, অথবা একসাথে টেনে ড্র্যাগ করে সিলেকশন করতে পারি। এখানে আমি একটা একটা করতে এই কালারটা করতে চাচ্ছি। এই কালারটা যদি সব এভাবে টেনে ড্র্যাগ করে সিলেক্ট করে, দেখা যায় আমার সাথে আরো তিনটে শেপ একসাথে সিলেক্ট হয়ে গেছে। তো এই তিনটা যদি আমি একসাথে করতে চাই, তখন আমরা খুব সহজে ল্যাসো টুল দিয়ে করতে পারি। এখানে ল্যাসো টুল দিয়ে যখন আমি এটার উপর ড্র্যাগ করে নিয়ে যাব, এই চারটার উপর ড্র্যাগ করে নিয়ে গিয়েছি, এই চারটা সিলেক্ট হয়েছে। এবার আমি কালারটাকে এখান থেকে চেঞ্জ করে নিয়ে গেছি। আর ম্যাজিক ওয়ান টুলের কাজ হলো আপনি যখন এই একটা কালারের উপর একবার ক্লিক করবেন, এরকম যত কালার আছে আপনার এই ডকুমেন্টে, শুধু আর্টবোর্ড না, এখানে 10টা আর্টবোর্ড থাকতে পারে। আমি এটা কপি করে বাইরে নিয়ে এসে দেখেন বাইরে রেখে দিয়েছি। আমি শুধু এটার উপর ক্লিক করলাম, সবগুলো এখানে সিলেক্ট হয়ে গেছে। এভাবে আপনি ম্যাজিক ওয়ান টুল দিয়ে কাজ করতে পারেন। ঠিক আছে, অনেক সময় এভাবে একসাথে চেঞ্জ করতে পারেন। আর একটা একটা সিলেক্ট করতে চাইলে আপনি কিবোর্ড থেকে শিফট প্রেস করে নেবেন, তখন এভাবে একসাথে অনেকগুলো সিলেক্ট করতে পারবেন। দেখেন একটা একটা আমি সিলেক্ট করে নিচ্ছি কিবোর্ড থেকে শিফট প্রেস করে। এবার কালার চেঞ্জ করে দিচ্ছি। তো এটা হলো ল্যাসো টুল এন্ড ম্যাজিক ওয়ান টুলের কাজ। তো এরপরে আমরা ডিরেক্ট সিলেকশনটা আমরা একটু আগে দেখেছি, তো আমরা পেন টুলটা দেখব। পেন টুলটা আমরা ফটোশপে কিন্তু আমরা দুইটা মোডে কাজ করেছিলাম, একটা হলো পাথ মোড আর একটা শেপ মোড। আর ইলাস্ট্রেটরে আমরা একটা মোডে কাজ করি, শুধু শেপ মোডে কাজ করি। এটাতে আমরা যেহেতু কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করি না, আমরা শুধু একটা মোড নিয়ে এখানে কাজ করি, সেটা হলো শেপ মোড। আমি পেন টুলটাকে এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। দেন এখান থেকে আমরা মাউসের লেফট বাটনে ক্লিক করার পর একটা অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড হয়েছে। এটাকে আমরা শিফট প্রেস করে নিলে এভাবে সমানভাবে আমরা এটাকে নিতে পারি। এটা হলো অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করা। আপনি যদি কার্ভ করতে চান, তো সেক্ষেত্রে আপনি মাউসের লেফট বাটনে ক্লিক করে এভাবে ড্র্যাগ করতে হবে। যখন ড্র্যাগ করে নিচে নিয়ে আসবে তখন উপরে কার্ভ হবে, আর যখন উপরে নিয়ে যাবেন সেক্ষেত্রে নিচে কার্ভ হবে। যখন ড্র্যাগ করে নিচে নিয়ে যাবেন সেক্ষেত্রে উপরে কার্ভ হবে, আর যখন উপরে নিয়ে যাবেন সেক্ষেত্রে নিচে কার্ভ হবে। এভাবে করে আমরা কার্ভ করতে পারি। এখানে আরেকটা বিষয় আমরা ফটোশপে দেখেছিলাম, আমাদের যখন কোনো অ্যাঙ্কার পয়েন্টকে কেটে দিতে হয়, ফন্ট হ্যান্ডেলটা যেটা আছে এটা কেটে দিতে হলে কিবোর্ড থেকে অল্টার চেপে কেটে নিতে হতো। আর ইলাস্ট্রেটরে আপনি কিবোর্ড থেকে অল্টার চেপে ধরতে হবে না, জাস্ট একটা ক্লিক করলেই ফন্ট হ্যান্ডেলটা কেটে যাবে। হুবহু আগের মতনই আপনারা যেভাবে ফটোশপে কাজ করেছেন পেন টুল এখানেও একইভাবে কাজ করে। আপনাদের যদি পেন টুলটা নিয়ে কোনো আরো প্র্যাকটিস করার দরকার হয়, তাহলে ফটোশপে 5 নম্বর ক্লাসটা আবার দেখে নিতে পারেন। এখন আমরা এখান থেকে এখানে একসাথে এভাবে অনেকগুলো নেই, তো এক্ষেত্রে আমরা
এটাকে গ্রুপ কিভাবে করতে হয়। তো গ্রুপ করার জন্য আমরা সবগুলো সিলেক্ট করে মাউসের রাইট বাটনে ক্লিক করে গ্রুপ, আপনি যেগুলো সিলেক্ট করবেন, যদি এখানে যেগুলো আছে যদি আমরা এখান থেকে 6টা সিলেক্ট করে মাউসের রাইট বাটনে ক্লিক করে গ্রুপ করি, তাও আমরা গ্রুপ করতে পারবো। অথবা আমরা কিবোর্ড থেকে যদি কন্ট্রোল জি প্রেস করি তাহলেও আমরা এটাকে গ্রুপ করতে পারবো। আচ্ছা, এছাড়া আপনি যদি আনগ্রুপ করতে চান তো সেক্ষেত্রে মাউসের রাইট বাটনে ক্লিক করে আনগ্রুপ, তাও আনগ্রুপ হবে। অথবা শিফট কন্ট্রোল জি প্রেস করলে এটা আনগ্রুপ হয়ে যাবে। দেখেন সিলেক্ট করার পরে গ্রুপ। এবার আমরা অবজেক্টে চলে আসি। তো গ্রুপ করার শর্টকাট কন্ট্রোল জি, আনগ্রুপ করার শর্টকাট হলো শিফট কন্ট্রোল জি। এখন এই যে আমরা সবগুলো সিলেক্ট করে যখন গ্রুপ করি তখন আমরা কিন্তু সিলেকশন টুল দিয়ে এটা মুভ করতে পারলে একসাথে সবগুলো মুভ হয়ে যায়। তো এটাকে এসে আমরা যখন এখান থেকে এসে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে যখন গ্রুপ সিলেকশনটাকে সিলেক্ট করি তখন এই গ্রুপের ভিতর থেকে আমরা এখান থেকে একটাকে নিতে পারি, যে কোনো একটা। প্রথমে দেখেন আপনার যখন এভাবে সিলেক্ট করা থাকবে তখন কিন্তু গ্রুপ সিলেকশনে সবগুলো যাবে। তো বাহিরে ক্লিক করে এটা ডিসিলেক্ট করে নেবেন, দেন একটা একটা আপনি এভাবে সিলেক্ট করতে পারবেন। ঠিক আছে, এভাবে আপনি এটাকে মুভ করতে পারবেন। তো এভাবে করে আমরা গ্রুপ সিলেকশন দিয়ে এই কাজটা করতে পারি। অবশ্যই এটা ডিরেক্ট সিলেকশন দিয়েও কিন্তু আপনি করতে পারবেন। দেখেন এখানে একটা গ্রুপ করা আছে, আপনি ডিরেক্ট সিলেকশন দিয়ে বাইরে একটা ফার্স্টে ক্লিক করে দেন এগুলোকে এভাবে মুভ করে নিতে পারবেন। তো এটা ছিল আমাদের গ্রুপ সিলেকশনের কাজ। গ্রুপ কিভাবে করতে হয়, আনগ্রুপ সবগুলো আমরা দেখলাম। এবার আমরা অবজেক্ট অ্যারেঞ্জমেন্টটা দেখব। অবজেক্ট গুলো কিভাবে আপনি অ্যারেঞ্জ করবেন। ফার্স্ট একটা শেপ নিলাম, এটা রেড কালার। এটার উপরে একটা শেপ নিলাম, এটা ইয়েলো কালার। তার উপরে একটা শেপ নিলাম, এটা গ্রিন কালার। তার উপরে একটা শেপ নিলাম, এটা ব্লু কালার। তো আমরা 4টা কালার এখান থেকে নিয়ে নিই। ব্লু ব্লু হয়ে গেছে। আচ্ছা, এখন দেখেন আপনি যখন সবার নিচে আছে রেড কালার, এই শর্টকাট গুলো আমরা ফটোশপে বলেছি যে আপনি যদি একবার উপরে নিতে চান তো কন্ট্রোল চেপে ক্লোজিং থার্ড ব্র্যাকেটে ক্লিক করলে একবার উপরে যাবে, কন্ট্রোল ক্লোজিং থার্ড ব্র্যাকেট। একবার নিচে নিতে চাইলে কন্ট্রোল ওপেনিং থার্ড ব্র্যাকেট, একবার করে নিচে যাবে। সবার উপরে নিতে চাইলে কন্ট্রোল শিফট ক্লোজিং থার্ড ব্র্যাকেট, সবার নিচে নিতে চাইলে কন্ট্রোল শিফট ওপেনিং থার্ড ব্র্যাকেট। এইভাবে করে নেবেন, যেগুলো আমি ফটোশপে আগেই বলে দিয়েছি। তারপর এখানে দেখিয়ে দিচ্ছি, যদি মনে না থাকে আপনি একটা সিলেক্ট করে মাউসের রাইট বাটনে ক্লিক করে অ্যারেঞ্জে চলে যাবেন। এখান থেকে ব্রিং টু ফন্ট মানে সবার উপরে আসবে শিফট কন্ট্রোল ক্লোজিং থার্ড ব্র্যাকেট। আবার মাউসের রাইট বাটনে ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাকে চলে যাচ্ছে, সবার নিচে যেটা। তো শিফট কন্ট্রোল ওপেনিং থার্ড ব্র্যাকেট, তার মানে সবার নিচে যাবে। একবার করে যদি উপরে নিতে চাই, যেমন এখানে গ্রিন যেটা আছে একবার উপরে নিব, মাউসের রাইট বাটনে ক্লিক করে অ্যারেঞ্জ ব্রিং ফরওয়ার্ড কন্ট্রোল ক্লোজিং থার্ড ব্র্যাকেট। আবার একবার নিচে নিব, মাউসের রাইট বাটনে ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্ড ব্যাকওয়ার্ড, একবার নিচে চলে যাবে। এখানে আমরা আজকে যে কাজটা করেছি এটাকেই আমরা সেভ করে দেখাচ্ছি। এটাকে যদি আমরা সেভ করি, তো সেভ করার জন্য আজকে আমরা 4টা ফরম্যাট দেখব: এআই, জেপিজি, পিএনজি এন্ড ইপিএস। এআইটা হলো ইলাস্ট্রেটরের মেইন ফরম্যাট, এডিটেবল ফরম্যাট। আর ইপিএসটা এটা ভেক্টর ফরম্যাট। আর জেপিজি আর পিএনজি এটা ইমেজ।
তো আমরা এটাকে মাউসের রাইট বাটনে ক্লিক করে সেভ অ্যাজ এ চলে যাব। সেভ অ্যাজ থেকে আমরা ডেস্কটপে সেভ করব। ফ্ল্যাট ডিজাইন নামে ফরম্যাট আমরা দিয়ে দিলাম এআই ফরম্যাট, দেন সেভ। এটা সেভ হয়ে গেছে। এবার আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করে ফাইল থেকে সেভ অ্যাজ এ চলে আসব। এখান থেকে ইপিএস, ইলাস্ট্রেটর ইপিএস, দুইটা ফরম্যাট পেলাম। জেপিজি সেভ করার জন্য আমরা ফাইল থেকে এক্সপোর্টে চলে যাব। এক্সপোর্ট থেকে আসার পরে সেভ ফর ওয়েবে যাবেন অথবা এক্সপোর্ট অ্যাজ। আমরা সেভ ফর ওয়েবে আসি। এখান থেকে সে ফার্স্টে পিএনজি সেভ করে নিচ্ছি। সেভ ডকুমেন্ট, আমরা এটাকে ডেস্কটপে রাখি। এটা পিএনজি, দেখেন ব্যাকগ্রাউন্ড কোনো কিছু নেই, যার জন্য ট্রান্সপারেন্ট হয়েছে। আর ফাইল থেকে এক্সপোর্ট, সেভ অ্যাজ। এখান থেকে আমি এই ফরম্যাটটাকে জিফ জেপিজি হাই করে এটাকে আমি কোয়ালিটি 100% করে সেভ ডেস্কটপ। তো এইভাবে আমি ফাইল ফরম্যাট গুলো সেভ করে নিলাম। এবার আমি এটাকে কেটে দিচ্ছি। আমরা ডেস্কটপে চলে আসি। সবগুলোকে টেনে ড্র্যাগ করে আমি ইলাস্ট্রেটরে নিয়ে আসি, এখানে এনে ছেড়ে দিচ্ছি। এখানে আমরা যেটা পাচ্ছি এটা হলো জেপিজি ইমেজ। দেখেন ব্যাকগ্রাউন্ড হোয়াইট হয়ে এসেছে, একটা ইমেজ, এখানে কোনো আলাদা কোনো কিছুই নেই। আর এখানে যেটা পাচ্ছি এটা হলো পিএনজি ইমেজ, শুধু এটুকু এসেছে। এটা হলো ইপিএস ফরম্যাট, এটা ভেক্টর ফরম্যাট এখানে। আর এখানে আমরা যেটা পাচ্ছি সেটা হলো এআই ফরম্যাট, এটা মেইন ফরম্যাট। এভাবে করে আপনি ফাইলগুলোকে সেভ করতে পারবেন। আমাদের আজকে যে অপশনগুলো ছিল সবগুলোই আমরা এখান থেকে দেখে নিয়েছি। আচ্ছা, তো এখন যদি আপনাদের ইলাস্ট্রেটর নিয়ে কোনো কোশ্চেন থাকে সেক্ষেত্রে আপনারা বলতে পারেন। আচ্ছা দেখেন, ভেক্টর ফরম্যাট নিতে হবে না। ইলাস্ট্রেটরে কাজ করলে এটা ভেক্টর ফরম্যাট হয়ে যায়, এটা আপনাদের আলাদাভাবে নিতে হয় না। সব ফাইলগুলোই ভেক্টর, এআইটাও ভেক্টর, ইপিএস এটাও ভেক্টর, ঠিক আছে। ইলাস্ট্রেটরে কাজ করেছেন মানে এটা ভেক্টর ফরম্যাট, এটাকে আপনাকে আলাদাভাবে আর নিতে হবে না। রাস্টার তো আপনার ফটোশপের যে ফাইলগুলো ওটা রাস্টার গ্রাফিক, দেখবেন কাজ করলে জুম করার পর ফেটে যায়। আচ্ছা, একজন আমাকে একটু মেসেজ দিয়েছিলেন যে আপনি টাইপ করলে সেটা লেফট সাইডে অথবা রাইট সাইডে টাইপ হয়। এখানে যে প্রবলেমটা হলো, আপনি যখন টাইপ টুলটা নেন এখানে অপশন বারে এসে প্যারাগ্রাফটা এটা লেফট অ্যালাইন করে দিবেন। অ্যালাইন লেফট, আপনার ওটা হয়তো অ্যালাইন সেন্টার আছে অথবা অ্যালাইন রাইট আছে, যার জন্য এই প্রবলেমটা হচ্ছে। যদি মাঝখান থেকে যায় তাহলে অ্যালাইন সেন্টার আছে, আর যদি রাইট সাইড থেকে যায় তাহলে অ্যালাইন রাইট আছে। আপনি এটাকে অ্যালাইন লেফট করে দিলে তখন এটা লেফট অ্যালাইন হতে থাকবে। আচ্ছা, আর কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। ভাই, হ্যাঁ ভাই বলেন। জি ভাই, আমি কি একটু ফটোশপ নিয়ে কথা বলতে পারি? হ্যাঁ বলেন। আসলে ফটোশপে তো আমাদেরকে দেখানো হয়েছিল কিভাবে আমরা ইফেক্টটা দিব আর শ্যাডো দিব হুম। এবং বর্ডারটা দিব, তাই না? এটা যদি আরেকটু দেখাতেন তো আমাদের উপকার হতো, কারণ আমি ভিডিও দেখছি বাট আমি বুঝতেছি না আসলে। যেমন আমরা কোনো কিছু লেখ থেকে, যেমন একটা ব্যানার লেখ থেকে তো আমরা একটা ইফেক্ট দিতে হয় টেক্সটের পিছনে, তাই না? বা একটা বর্ডার দিতে হয়, সেটা আসলে আমি দিতে পারছি না। আচ্ছা, কোনো ব্যানার ডিজাইন এরকম ইফেক্ট কখনোই দিবেন না। শ্যাডো দেয়া, বর্ডার দেওয়া, না, তারপরে টেক্সটে লেবেল, হ্যাঁ সেটাই, এই ইফেক্ট গুলো টেক্সটে কখনোই দিবেন না। এটা কখনো প্রফেশনাল ডিজাইন হয় না। এটা দিয়ে রাখছে, এটা দেখাইলাম। এবং যারা লোকালি কাজগুলো করে, যারা লোকাল ডিজাইনার আছে তারা দেখবেন টেক্সটে অনেক রকম শ্যাডো দিবে, অনেক রকম ইফেক্ট দিবে, মনে করবে একসাথে অনেক কিছু হয়ে যায়, বাট আসলে এটা কিছুই হয় না। এটা শুধু মানে এমন কাজ আসলে করা উচিত না। তারপর আমি দেখিয়ে দিচ্ছি। না, কেন বললাম ভাইয়া, কারণ অনেক সময়
টেক্সটটা ম্যাচিং খায় না, মানে কালারটা দেখা যায় কিন্তু টেক্সটটা দিয়ে টেক্সটটা বোঝা যায় না। তখন যদি আপনার শ্যাডোটা দিলে একটু টেক্সটটা একটু ফুটে ওঠে আর কি, সেই জন্য। সেটা সেই আপনি ক্ষেত্রে কি দিতে দেওয়া যাবে? পারেন, আমি তো বলছি দেয়া যাবে, বাট টেক্সট শ্যাডোতে কখনো টেক্সট ফুটে ওঠে না, এটা ভুল কথা। আপনি যে কাজগুলো এখন থেকে একটু খেয়াল করবেন, ব্যানারে আপনি চায়ের দোকানের যে ব্যানার গুলো পাবেন সেখানে দেখবেন অনেক টেক্সট, অনেক শ্যাডো আছে, অনেক ইফেক্ট আছে। কিন্তু প্রফেশনাল যেগুলো, যেমন আপনি সাপোজ মনে করেন কোনো ব্যাংকের ব্যানার দেখতে পারেন, গ্রামীণ ফোন, বাংলা লিংক, এদের অ্যাড গুলো দেখতে পারেন, আরএফএল এর অ্যাড গুলো দেখতে পারেন। তাদের গুলোতে দেখলে কখনো দেখবেন না যে তারা শ্যাডো ইউজ করে। কিন্তু চায়ের দোকানের যে ব্যানার গুলো আছে ওগুলোতে দেখবেন খুব শ্যাডো দেওয়া, খুব ইফেক্ট দেওয়া। আচ্ছা, এই যে টেক্সটটা আছে, আমরা এই টেক্সটটাতেই যদি দিতে চান শিখে রাখেন, সেটা সমস্যা নেই, আমি দেখাচ্ছি। বাট যখন কাজ করবেন তখন এটা কখনোই দেওয়ার দরকার নেই। যখন এভাবে দিবেন, দেন এটার উপরে ডাবল ক্লিক করবেন, এই লেয়ারের উপরে ডাবল ক্লিক করলে ব্লেন্ডিং অপশনটা ওপেন হয়, অথবা লেয়ারের উপরে মাউসের রাইট বাটনে ক্লিক করে ব্লেন্ডিং অপশন। এখানে আসার পরে এই যে ফার্স্টে যেটা আছে বেবেল এমবস, এভাবে আমি এটাকে ডিপটা বাড়িয়ে নিচ্ছি। ফার্স্টে আমি কালার ওভারলেতে আসি, কালারটাকে রেড করে নিই। ঠিক আছে, এবার আপনি দেখতে পারেন। এবার আপনি যদি এখান থেকে কোনো স্ট্রোক অ্যাপ্লাই করতে চান, এভাবে আসলে তখন আপনাকে কাজটা করতে হবে। ঠিক আছে, এই বেবেল এমবস দিয়ে আসলে এই কাজটা করতে হবে। ব্লেন্ডিং অপশন দিয়ে সেটা শ্যাডো দিতে চাইলে এভাবে করে আপনি ইফেক্ট দিতে পারেন। এখানে কথা হয় যে আপনার এটাতে কাজটা প্রফেশনাল হয় না। আমি যখন প্রথম দিকে কাজ করেছি মার্কেট প্লেসে, আমি এভাবে কাজ করতাম, শ্যাডো দিয়ে দিতাম, মনে করতাম ভালো দেখে, আসলে এটা ভালো দেখায় না। যেমন এটা দেখেন, এটাতে আমি বেবি ল্যাম্বাস এন্ড শ্যাডো দিয়েছি, এটা একটা নিচে কপি করে এনে এটার আমি ইফেক্ট অফ করে দিলাম, কালারটাকে রেড করে নিচ্ছি। জি জি ভাইয়া, আসলে মেবি আমি মনে হয় আপনাকে বুঝাতে পারি না, ওভাবে বলতে পারি নাই। না, আমি বলতে চাচ্ছি এই যে লেখাটা লিখতেন না, পিছন সাইডে মানে লেখার সাইডে বর্ডারটা তুলে দিতে হবে। লেখার সাইটে মানে টেক্সটের সাইডে বর্ডার থাকে না মাঝে মাঝে, এই বর্ডারটা দিতে হবে। ওটা, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা একটু, এক মিনিট আমি একটু মিউট করে নিচ্ছি। ও আচ্ছা, সরি, ভাবছি আপনি এটার কথা বলছিলেন। আচ্ছা দেখেন, বর্ডার দিতে হলে আপনি যেটা টেক্সট নিবেন তার আগে একটা বর্ডার নিয়ে নিতে হবে। সেটা হতে পারে এখান থেকে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল নিতে পারেন, এরকম একটা বর্ডার আগে নিয়ে নেবেন। এরপরে এটার উপরে ট্যাব টুল নিয়ে একটা টেক্সট দিয়ে দেবেন। ঠিক আছে, এখানে আমরা একটা টেক্সট, সাপোজ এই টেক্সটটা দিলাম, এটাকে তখন উপরে নিয়ে আসেন। এটা হলো নর্মালি কাজ। এখন আপনি যদি ফার্স্টে টেক্সট লেখেন এরপরে বর্ডার দিলে সেক্ষেত্রে এই লেয়ারটাকে আপনার উপরে নিয়ে আসতে হবে। কন্ট্রোল ক্লোজিং থার্ড ব্র্যাকেট দিয়ে এটা উপরে নিয়ে আসি। এবার এখানে এই লেয়ারটা এটার উপরে নেই। তো এখানে ইফেক্টটা আমি অফ করে দিলেই এটা কালারটা ব্ল্যাক হয়ে যাবে। ঠিক আছে। জাহিদ ভাই, হ্যাঁ। জি হ্যাঁ বুঝতে পারছি। আর আরেকটা হচ্ছে, সাপোজ আমার লেখাটা হচ্ছে রেড কালারের টেক্সট, হ্যাঁ, কিন্তু রেড কালারের সাইডে সাইডে আমি হোয়াইট কালারটা বসাবো বা ব্ল্যাক কালারটা বসাবো কিভাবে? যেরকম ওই যে ছোট ছোট কোনা কোনায় বর্ডার গুলো থাকে না। স্ট্রোক গুলো, স্ট্রোক হ্যাঁ নাকি হ্যাঁ এই স্ট্রোক, বর্ডারটা বুঝাইছেন, এই এই বর্ডার নাকি টেক্সটের স্ট্রোক কোনটা? টেক্সটের স্ট্রোক। আর এবারও তো যে কোনো একটা বসানো যায়, কিন্তু ওইটা পারি না স্ট্রোকটা কিভাবে বসাবো আর কি। আর ওটা এখান স্ট্রোকটা থেকে, বসাতে গেলে কালারটা চেঞ্জ করতে পারি। ওটা তো আপনি এখান থেকে ডাবল ক্লিক করে এখানে স্ট্রোকে চলে যাবেন। তো দেখেন আমি আরেকটা টেক্সট নিয়ে নিচ্ছি আবার। এবার এখানে সেটাকে আমরা ডাবল ক্লিক করে স্ট্রোকে চলে যাব, সাইজ ছোট করে নিই, ভিউ অন অফ, আচ্ছা অন পিটি করে নেই। হ্যাঁ, এভাবে করে তখন আপনি স্ট্রোকটাকে এভাবে অ্যাপ্লাই করবেন। ঠিক আছে, এটাকে আপনি চাইলে ভাই হ্যাঁ স্ট্রোকটা নিয়ে কিন্তু আমার কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে।
স্ট্রোকের কালার আপনি এখান থেকে যদি আলাদা কালার দিতে চান সেক্ষেত্রে আলাদা কালার দিবেন। আচ্ছা, জি জি ভাই, ধন্যবাদ। আপনি যদি এখান ভাই থেকে ওই যে স্ট্রোকে, আমাদের, হ্যাঁ স্ট্রোক ভিন্ন, হ্যাঁ বলেন কি বলতে চাচ্ছেন। জি ওই যে আমাদের যে ফেসবুক গ্রুপটা আছে না মেসেঞ্জারে, হুম। জি ওই গ্রুপে আমি ভাই একটা ছবি বানাইছি, একটু দেখবেন। সেটা হচ্ছে যে উপরে যে পিকচারটা আছে মানে ভিজিটিং কার্ডে, হুম। দেখবেন যে ওই যে ডিজাইনের সাথে যে শ্যাডোটা আছে না, ওই শ্যাডোটা দিতে পারছি না। আর 2 নাম্বার যেটা ওটা আমি দিছি, ওটার মতন হয় না আর কি, শ্যাডোটা হালকা হালকা। এটা ইলাস্ট্রেটরে করা যাবে, করতে সুবিধা হয় ভালো। মানে তারপরে এটা আপনি করা এটা সুবিধা চাইলে হয় কিন্তু কি? ফটোশপে করতে পারেন, করতে পারবেন না এমনটা না। দেখেন দেখাই দিচ্ছি, বারবার বলে দিয়েছি যে অ্যাডভান্স কাজগুলো এখন নিবেন না, এটা পরে নিবেন। তো আপনারা আগে এটা শিখতে চাচ্ছেন। ভাই আসলে কেন, এটা আমার ওই যে আপনি বলছিলেন না 5-6টা ভিজিটিং কার্ড বানানোর জন্য, তো গুগল থেকে এটা আবার ডাউনলোড করছিলাম, পরে এটা বানানোর সময় মানে সেম টু সেম এই শ্যাডোটা হয় হয় না। আচ্ছা দেখেন এরকম একটা শেপ নিলাম, এটার উপরে কন্ট্রোল সি দিয়ে, এটার উপরে কন্ট্রোল জে দিয়ে আমরা একটা কপি করে এটার কন্ট্রোল টি দিয়ে এটা ছোট্ট করে নিচ্ছি। তো দুইটার কালারই ব্ল্যাক কালার, এটাকে আমরা এখান থেকে ব্ল্যাক করে নিলাম, ফুল ব্ল্যাক না, গ্রে টাইপের কালার। নিচেরটাকে আমরা এখান থেকে ব্ল্যাক করে নিলাম, ফুল ব্ল্যাক, পুরোপুরি ফুল না এতটুকু। এবার এই যে নিচের ব্ল্যাকটা আছে এটাকে আমরা এখান থেকে ফিল্টার, ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে গসিয়ান ব্লারে আসে। তো এটাকে আমাকে রাস্টারাইজ করতে হবে ফার্স্টে, ফিল্টার, ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে গসিয়ান ব্লার। শ্যাডো অ্যাপ্লাই হয়েছে। ঠিক আছে, এখন এখানে আগের যে কাজটা সেটা আমি দেখাচ্ছি, আপনার ওখানে যেভাবে আছে সেটা হলো এটার উপরে তারা একটা পেন টুল, টাইপ টুল দিয়ে নিয়েছে এভাবে, মানে সাপোজ এরকম একটা নিলে এটা ইয়েলো দিয়ে দিয়েছে। ও সরি, আমার এটা একটা লেয়ারে হয়েছে, এটা হবে না, এটাকে এখান থেকে শেপ মুড করতে হবে। আপাতত এরকম দিয়ে দিলাম, এটা কালারটাকে ইয়েলো করে নিচ্ছি। এবার এটা উপরে আসবে, এরকম টাইপের কাজ না ওখানে, দেখেন ঠিক আছে, এটা খেয়াল করেন। এই শ্যাডোটা আছে, এটার পিছনে এরকম একটা শেপ আছে, এমনই তো কাজটা। আপনার কাজ হলো শ্যাডো দেওয়াটা, শ্যাডোটা এখানে ব্লার করে দিয়েছে আর কিছুই না। যদি হ্যাঁ ইলাস্ট্রেট হ্যাঁ হ্যাঁ, মানে ফটোশপে, ওটা সেম টু সেম করে, ফটোশপে যদি একদম সেম করতে টু চান, সেম। ফটোশপে করতে হলে এভাবে করতে হবে, আর ইলাস্ট্রেটরে যদি করতে চান ওখানে অন্য সিস্টেমে করে যাবে, ওটা দেখাই দেবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আহ, আচ্ছা আর কোনো বিষয়। হ্যাঁ ভাই, আরেকটা বিষয় হচ্ছে যে আমাদেরকে যে লাস্ট যে গত ক্লাসে যে ফ্রিল্যান্সিং নিয়ে যে ক্লাসটা আমাদেরকে দেখানো হয়েছিল, যে হুম। ফ্রিল্যান্সিং.com এ যে অ্যাকাউন্টটা খোলা আছে না, আরেকটা বিষয় দেখানো হচ্ছে যে এখানে কোনো বায়ার মানে বায়ার যে এটা ভিজিটিং কার্ডটা দেখানো হচ্ছে যে চয়েস, আমি যদি কোনো পোস্ট কোনো ভিজিটিং কার্ড তাদেরকে যদি দেখাতে চাই, সেই ক্ষেত্রে কি আমার কি ডলার লাগবে? না, ওখানে যদি আপনার এখন যদি যখন কন্টেস্ট করবেন, কন্টেস্ট আপনাকে ক্লায়েন্টকে কিছুই দেখাতে হবে না, শুধু আপনি কাজ করে সাবমিট করবেন, আপনার ডিজাইনটাই সাবমিট করবেন। ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্ট আছে ওই রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি ডিজাইন করে সাবমিট করবেন। এরপরে ক্লায়েন্ট আপনার যখন কাজটা পছন্দ হবে তখন আপনাকে মেসেজ করে যদি এডিট করা বা কোনো কিছু চেঞ্জ করার দরকার হয় চেঞ্জ করে সে তার মতো নিয়ে নেবে। ঠিক আছে, আর কিছুই না, এখন আপনাকে কিছুই দেখাতে হবে না। এটা হলো ফাইবার বা অন্য মার্কেট প্লেসে যখন ক্লায়েন্ট আপনাকে মেসেজ দেয় তখন আসলে অনেক কিছু দেখাতে হয়, আপনার পোর্টফোলিও বা আগের প্রিভিয়াস ডিজাইন গুলো দেখাতে হয়। এখন আপাতত কিছুই লাগবে না ফ্রিল্যান্সারে কন্টেস্ট করতে। আচ্ছা আচ্ছা। না কেন হ্যালো, বললাম আসসালামু আপনি, আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, হ্যাঁ বলেন। আমি ভাইয়া মেসেঞ্জার গ্রুপে অ্যাড হতে পারিনি। আপনি একটু নামটা
আচ্ছা, মেসেঞ্জার গ্রুপের জন্য আগে গ্রুপে পোস্ট দেওয়া আছে, ওটা ওখানে গিয়ে যাকে মেনশন করে দেওয়া আছে তাকে মেসেজ দিলে সে অ্যাড করে দিবে। আচ্ছা হ্যাঁ, বলেন কি বলতে চাচ্ছিলেন ফ্রিল্যান্সার নিয়ে? জি, ফ্রিল্যান্সিং এ বলতে চাচ্ছিলাম যে লাস্ট আপনার ক্লাসটা দেখে মানে আপনার লাইব্রেরিটা দেখে পরে আমি ওখানে একটা ছবি পোস্ট করতে চেয়েছিলাম, কিন্তু বাইরে তো $10 ছিল। আমি যখন পোস্ট করতে চাই তখন আবার আমার কাছে $10.25 চাই মানে পোস্ট করার ক্ষেত্রে, মানে আমাকে নিজেকেই আর কি টাকা দিতে হবে, ইনভেস্ট করতে হবে, এমন কিছু দেখাচ্ছে। সেজন্য পরে আমি আর কিছু করি নাই, যেন আপনার কাছে জেনে নেবো। এমনটা তো ওখানে হওয়ার কথা না। ওখানে কি এগ্রিমেন্ট হতে পারে চাইছিল আমারও নাকি কোনো? ভুল হয়েছে। না, এগ্রিমেন্ট কিছু চাইনি, যে আপনি একটা দেখেছিলেন না যে কিভাবে এই ওইটার পিকচারটা কোনো পোস্ট করতে হয়। স্ক্রিনশট আছে নাকি? স্ক্রিনশট তো ভাই আসলে নেওয়া হয় না ওই মুহূর্তে, কারণ আমি নিজে আসলে ভয় পেয়ে গেছিলাম যে আমার আইডি অ্যাকাউন্ট ধীরে ধীরে না আবার না, টাকাটা ইনভেস্ট করি। এরকম কোনো কিছু ইনভেস্ট করতে হবে না ওখানে কন্টেস্ট করতে। তো Just যেহেতু যেভাবে আমাদের দেখাচ্ছে। ফ্রিল্যান্সিং এ দেখেছেন, এটা নিয়ে তো আমাদেরকে নেক্সট আরো ভালোভাবে দেখানো হবে, তাই না ভাই? হ্যাঁ, জি বলেন। হ্যাঁ, বললাম যে freelancing.com নিয়ে আমাদের তো কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় বা কিভাবে কাজ করতে হয় এটা মোটামুটি আমাদের একটা বেসিক ধারণা দিয়েছেন। এটা নিয়ে কি সামনে আমাদেরকে প্রপারলি দেখানো হবে যে কিভাবে না আমরা না, প্রপারলি কাজ করব? যতটুকু এটা দেখানো দেখানো হয়েছে হবে না? অতটুকুই আপনাদের মডিউলে আছে, ওইটুকুই, এর বাইরে আর দেখানো হবে না। সেক্ষেত্রে আপনারা ও যদি আচ্ছা কোনো কিছু জানতে চান বা আপনাদের কোনো প্রবলেম থাকলে এতদিন কাজ করলে বা ওই বিষয়গুলো আমরা সলভ করব, সেক্ষেত্রে আচ্ছা যদি আচ্ছা দেখানো ঠিক আছে। দরকার হয় সেটা দেখানো হবে, বাট মডিউলে এখন আর নেই। এখন আপনি একটা প্রবলেম পড়েছেন বা সেক্ষেত্রে আমরা সময় দিব, বাট ওইরকম আর এখন আর করা হবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যেহেতু বলেছেন স্ক্রিনশটের কথা, নেক্সট আমি যখন আমার ট্রাই করবো যেরকম প্রবলেম হয় তো আমি স্ক্রিনশট মেরে একটু রেখে দিব, আচ্ছা যেটা আচ্ছা আপনাকে দেখাতে পারি নেক্সট। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ভাই, আরেকটা বিষয় হচ্ছে যে লাস্টার আর হচ্ছে যে ভিক্টর, যেটা নিয়ে আমাদেরকে দেখেন, ভিক্টর কি শুধুমাত্র আপনি ইলাস্ট্রেটরের জন্য আর লাস্টার কি ফটোশপের জন্য? হ্যাঁ, ফটোশপে কাজ করলে সেটা রাস্টার হবে, আর ইলাস্ট্রেটরে কাজ করলে ওটা ভেক্টর গ্রাফিক। দুইটা আলাদা সফটওয়্যার, একটা রাস্টার গ্রাফিক, একটা ভেক্টর গ্রাফিক। আপনি যখন আচ্ছা ফটোশপে কাজ আচ্ছা করবেন এই ফাইলটা রাস্টার ফাইল হবে, আর ইলাস্ট্রেটরে কাজ করলে এটা ভেক্টর ফাইল হবে। আচ্ছা। আর ইলাস্ট্রেটর কি আমাদের কিন্তু রিয়াল থাকবে না? না, হ্যাঁ ইলাস্ট্রেটরে লেয়ার থাকবে, বাট এই লেয়ারটা অতটা ইম্পর্টেন্ট না। ঠিক আছে, এখানে লেয়ার আছে কিন্তু লেয়ার আমাদের কোনো দরকার নেই। আমরা দেখেন এরকম যখন কাজ করি এই একটা লেয়ারের ভিতরে এরকম হতে থাকে, এটা নিয়ে আমাদের অ্যারেঞ্জের কাজটা করতে হয়, বাট লেয়ারের কাজ আমাদের এখানে নেই। আমরা যদি এটাতে ক্লিক করি আর ওতে দেখি সবগুলো এখানে আছে এই লেয়ার গুলো, তবে দেখানো হবে এটা কিভাবে লেয়ারটা ঠিক করতে হয়, বাট এটা অতটা প্রয়োজন না। এই একটা খুব সুন্দর আচ্ছা না, একটা কাজ সুবিধা মানে হলো আমাদেরকে তো লেয়ারের ফটোশপে ঝামেলাটা নেই এখানে। না থাকে, আমাদের তো ভালো হতো, আমাদের জন্য ইজি হবে, কারণ হ্যাঁ আমরা হ্যাঁ, এই ছোট জিনিসটা গ্রাফিক। আসলে ইজি আপনাদের জন্য কাজ করতে, কারণ লেয়ারটা হ্যাঁ, আসলে কারণ একটু ফটোশপে তো আমাদেরকে শিখাইছিলেন যে একটা রের ভিতরে 3-4টা কাজ করলে পরে এক মানে অন্য একটা আপনি যদি এডিট করতে চাই সেক্ষেত্রে হয় না, সবগুলো একসাথে হয়ে যায়। হুম, এই জন্য হ্যাঁ, এখানে আর এটাতে লেয়ারের তো আর হবে ঝামেলাটা না নেই। সব। না না, এটা প্রবলেমটা হবে না। জি, 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 বুঝতে পেরেছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি জাহিদ ভাই, জি ওই বলেন। আমাদের যে ফেসবুক গ্রুপটা করেছেন এর জন্য হুম, কাকে নক দেব একটু বলবেন? জি মানে আমাদের যে মেসেঞ্জারে যে গ্রুপটা করা হয়েছে এর জন্য মানে কার সাথে যোগাযোগ করবো আর কি অ্যাড হওয়ার জন্য? আচ্ছা, এটা তো আমি গ্রুপে পোস্ট করে দিয়েছিলাম, আমি যাকে মেনশন করে পোস্ট করেছিলাম জানি না কাকে দিয়েছিলাম, আপনি একটু গ্রুপটা দেশে গৌতম চেক বিশ্বাস, করতে হবে। স্যার হ্যাঁ, গৌতম বিশ্বাস। আচ্ছা হ্যাঁ, গৌতম বিশ্বাসকে নক দিতে হবে, এখান থেকে খুঁজে গৌতম বিশ্বাস কোথায় আছে তাকে নক দিতে হবে। ঠিক আছে। আর একটা কথা ভাই, আমার একটা পিকচার নিয়ে একটু মানে বলার ছিল আর কি, যেটা কি দিয়ে করেছে বা কি দিয়ে করলে কাজটা ভালো হবে ইন ফিউচারে একটু দেখাতে চাচ্ছিলাম আর কি। ছবিটা কিভাবে দেখাতে পারি? জি আচ্ছা, এই দেখেন এই লিংকটা এখানে দেয়া আছে, ঠিক আছে, গৌতম বিশ্বাসকে নক দেওয়ার জন্য। আচ্ছা আচ্ছা। আহ, আচ্ছা বলেন। একটা একটা পিকচার দেখানো মানে দেখাতাম আর কি, এটা কিভাবে শেয়ার করতাম আপনাকে বলা যাবে? আচ্ছা তাহলে আপনি স্ক্রিনটা শেয়ার করেন।